হ্যালো ভিউয়ার্স, আপনারা যে অবস্থানে থাকেন না কেন ভালো থাকবেন, সুন্দর থাকবেন এই প্রত্যাশা রাখি। বাংলাদেশের জাতীয় রাজনীতির ইতিহাসে বাংলাদেশের দুইটা বৃহত্তম দল আপনারা জানেন, সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, একটা বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে স্বাধীনতা তথা আমাদের কৃষ্টি চিন্তা চেতনা ধারার, রাষ্ট্রীয় ঐতিহ্য ধারার সাথে ওতপ্রোতভাবে জড়িত। সেই জিনিসটা হয়তো আপনারা সকলে জানেন, এবং যে দলটার মারফত যে দলটার মারফত দেশটা আমরা স্বাধীনতার স্বাদ পেয়েছি, এই দলটার নৈতিক অনৈতিক অনেক কর্মকাণ্ড আছে। তার থেকে চিন্তা করতে নৈতিক কর্মকাণ্ডটা তাদের বেশি। অনৈতিক কর্মকাণ্ডটা ঘটিত হয়েছে কিছু বদমাশ রাজনীতিবিদ। আমি তাদেরকে বদমাশ হিসাবে আখ্যায়িত করেছি, এবং তাদেরকে আমি মাদার ফাকার হিসাবে আখ্যায়িত করেছি। সরি, আই এম ভেরি সরি আমি কথাটা বলার জন্য। আসলে যারা আসলে এই কাজের সাথে জড়িত না, তারা কিন্তু আমার কথাটা নিয়েন না। এই দুইটা বৃহত্তম দল বাংলাদেশের মধ্যে টার্ম বাই টার্ম রাজনীতি করে আসছে। তাদের অনৈতিক কর্মকাণ্ড অনেক কিছু ছিল, সেটা আপনারা সবাই জানেন, বুঝেন। এখানে এটা বিশেষভাবে বর্ণনা করার কোনো অবকাশ নেই। আমরা 90 দশক থেকে দেখে আসছি যে স্বৈরাচারী এরশাদ সরকারের বিরুদ্ধে যে ছাত্রনেতার অবস্থান নিয়েছিল, তারা হয়তো অনেকে আছে, অনেকে নেই, যে বেশ কয়েকজন ছাত্রনেতা তারা জীবন বাজি রেখে, তারা ছিল বিভিন্ন দলের, বিভিন্ন বর্ণের, বিভিন্ন গোত্রের, বিভিন্ন মতবাদের, কিন্তু তাদের মানবিক সত্যগুলো ছিল একেবারে অদ্বিতীয়। আমাদের উচিত এই পর্যায়ে তাদের কাছ থেকে আমাদের উচিত হবে এই পর্যায়ে তাদের কাছ থেকে শিক্ষা নেওয়া, এবং তাদেরকে আমাদের রাজনৈতিক প্ল্যাটফর্মে, জাতীয় প্ল্যাটফর্মে নিয়ে আসা। আমার মনে হয় তারা অনেকেই বেঁচে আছে বা অনেকে নেই, কারণ তাদের বয়স এখন হয়তো 60-70-র কাছাকাছি, 65-66-70-র কাছাকাছি চলে গেছে। তারা, আমি বলবো এতটুকুই, বাংলাদেশের রাজনীতির ইতিহাস আপনারা জানেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একক নেতৃত্বে, একক ডাকে, ওনার ভুল ত্রুটি ছিল, আমি মানলাম অনেক কিছু, কিন্তু দেশটা স্বাধীন করেছে। তার মানে এই নয় যে, আমি এটা আবার বলবো না যে উনি স্বাধীন করেছে তাই উনার পৈতৃক সম্পত্তি, উনার ছেলে মেয়েরা একচ্ছত্রভাবে মানে স্বাধীনতার জিনিসটা উপভোগ করবে, বা স্বাধীনতার ভাবধারাটা বুকে ধারণ করে রাষ্ট্র পরিচালনার একক ক্ষমতার অধিকারী হবে, সেটা কিন্তু আমি মনে করি না। যেটা কিন্তু তথাকথিত আওয়ামী লীগ সরকারের কিছু ফ্যাসিস্ট নেতা, এবং আমি বলবো তাদের একটা অভিপ্রায় ছিল এইভাবে দলগতভাবে দেশকে কুক্ষিগত করে, গণতন্ত্রকে হরণ করে দেশের মধ্যে একটা একতন্ত্র, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা চিরকালের জন্য। সেটা তাদের যে ভুল ধারণা ছিল, তারা এখন যে অবস্থানে তাকে বিভিন্ন জায়গায় থেকে তারা এখন পলায়নকৃত আছে। তারা কিন্তু রন্ধে রন্ধে জিনিসগুলো কিন্তু উপস্থাপন করতে চাই। ভিউয়ার্স, আপনারা একটু খেয়াল করুন। তা আমি বিশেষ কিছু বলবো না, আমি কোনো দলের সদস্য নই, আমি কোনো দলের রাজনৈতিক দলের কোনো নেতা নই, কোনো কর্মী নই। আমি আগেই বলেছি, আমার পরিচয় হয়তো আপনারা জানেন। আমি কিন্তু আমার চিন্তা চেতনার থেকে আমি এই জিনিসগুলো আমি উপস্থাপন করি। আমি দেখতেছি, আমি একটা জিনিস ক্লিয়ারলি দেখতেছি এতটুকুই, বাংলাদেশের রাজনীতির অঙ্গনে ডক্টর ইউনূস যেভাবে উড়ে এসে জুড়ে বসেছে আন্তর্জাতিক একটা চক্রের বলয়ের মারফত। এটা হচ্ছে কী জন্য, আমি অনলাইনে ব্রিফিং দিয়েছি এই জিনিসটা, ব্রিফিং দিয়েছি আমার উপর আমার আত্মবিশ্বাস, এবং এটাই সত্য আমি মনে করি। আমি আন্তর্জাতিক চক্র মক্র এগুলো আমি বিশ্বাস করি না, কারণ বিশ্বাস করি না এই জন্য, আমাদের দেশীয় জনতার শক্তি যদি এক এবং অদ্বিতীয় থাকে, আন্তর্জাতিক চক্র এখানে কিছু করতে পারবে না, এবং পারে না, সেটা পারে না। এটা দেশীয় মানুষকে ডিভাইডেশন করে, দেশীয় মানুষের মধ্যে দ্বিমত সৃষ্টি করে, দেশীয় মানুষের মধ্যে একটা অনৈতিক ধারা সৃষ্টি করে, তারা এই সুযোগটা নেয়। বিশেষ করে আন্তর্জাতিকবাদী চক্র, মার্কিন সাম্রাজ্যবাদ, সেটাই করে। আপনারা সেটা ভালো করে বুঝেন, যারা রাজনীতির সাথে সংশ্লিষ্ট আছেন তারা কিন্তু বুঝেন। কিন্তু অনেকে জ্ঞানপাপীর মতো, অর্থাৎ দিবা ঘুমের ভান ধরে থাকে ব্যক্তিগত স্বাস্থ্যের জন্য, বুঝে না বুঝে। তো আমি তাদের উদ্দেশ্যে আমি ভিডিওটা বললাম এটুকু। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দুইটা দল আপনারা জানেন, 91-এর থেকে একটা দল ক্ষমতা আসছিল, একটা সঠিক সুন্দর তত্ত্বাবধায়ক সরকারের মারফত, যখন বিএনপিকে
বিএনপিকে তখন রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত করেছে বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে। এবং বিএনপি কী জিনিস সেটা তারা এই 5 বছরের মধ্যে অনেকেই বুঝেছে, তারা একটা পরিবর্তন চেয়েছিল। এই পরিবর্তনের মধ্যে দেখা যাচ্ছে 96-এর মধ্যে শেখ হাসিনা ক্ষমতায় আসে। একইভাবে 96 থেকে 2001 এখানেও একটা পরিবর্তন তারা চেয়েছে। দেখুন আমাদের এখানে সার্কেলই একটা পিরিয়ড বাই পিরিয়ড কিন্তু দুটা দল কিন্তু দেশের রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ন্ত্রণ করে আসতেছে। ঠিক আছে, দ্যাটস ফাইন, এটা আমি মানে, কিন্তু মাঝখানে একটা বিপত্তি ঘটলো তত্ত্বাবধায়ক সরকার নিয়ে, সেটা আপনারা জানেন। তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাতে একদম বিশেষ করে বিএনপি এটা শুরু করেছিল, তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাটা বাদ দিয়ে বা এককভাবে নির্বাচন করে ক্ষমতা টিকে রাখার, এবং সেটার থেকে একটা প্রতিহিংসা রাজনীতি আমাদের এখানে সৃষ্টি হয়েছে। আপনি একটু খেয়াল করুন 2001 থেকেই 2005-এর মধ্যে থেকে যে জিনিসটা বিএনপি থেকে একটা জিনিস শুরু হয়েছিল, এটা কিন্তু স্পষ্ট ক্লিয়ার। এটা কিন্তু আমি বলতে চাই আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার, নিষ্পেষিত করার যে অপ্রপ্রয়াস তারা একটা চালিয়েছিল, বিশেষ করে 21শে গ্রেনেড হামলা, সেটা দিবালোকের মতো স্পষ্ট। কিন্তু এই জিনিসটা ফ্রাঙ্কস্টাইলের মতো নিজের তৈরি একটা বলয়, এটাকে ফ্রাঙ্কস্টাইন বলা হয়। নিজের ছুরিটা আর জন্য ছুরিটা আমি ধার দিয়েছি, কিন্তু নিজের ছুরিটা ঘুরে এসে আমার বুকে এসে পারলো। ঠিক বিএনপির কাছে এটা গিয়ে আওয়ামী লীগের মতো দীর্ঘত 16 বছরের সেই জিনিসটা আওয়ামী লীগ করেছে, সেটা বিএনপি দেওয়া একটা টিম ছাড়া আর কিছু নয়। আমি মনে করি সেটা। আমি কিন্তু কোনো আওয়ামী লীগের পক্ষে কথা বলতেছি না, প্লিজ। আমি আবারও বলতেছি, আওয়ামী লীগের সমালোচক আমার থেকে বিশ্বের গোটা বাংলাদেশ থেকে শুরু করে বিশ্বের মধ্যে কোনো ব্যক্তি আছে বলে আমি মনে করি না। আমি আবারও বলতেছি, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যে প্রেক্ষাপটগুলো তৈরি হয়েছে, আমি কিন্তু সেটা কমপ্লিটলি আমি দেখতেছি। আমার গুরুদেবের কৃপা, আমার মাঝভান্ডারের কৃপায় আমি সেটা কমপ্লিটলি ওয়াচ করতে দেখতেছি। কোন রাজনৈতিক ব্যক্তিবর্গ কীভাবে কথা বলতে চায়, কী দ্বারাই তার মুখের স্পিচ, ঠোঁট নাড়ানোর মধ্যে দিয়ে আমি অনুমান করতে পারি। তাহলে এখানে 90 দশক থেকে আমি যদি বিশ্লেষণ করতে যাই, এই জিনিসটা কীভাবে আসছে, যে প্রতিহিংসা রাজনীতি, এই প্রতিহিংসা রাজনীতি দুই দলের মধ্যে যখন সৃষ্টি হয়ে গেছে, দুটা দলের মধ্যে, অর্থাৎ জনগণ দ্বারা একে অপরের নিষ্পেষিত করার, দলীয় ক্ষমতা বা রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগ করে একে অপরকে নিষ্পেষকতা যে একটা অপসংস্কৃতি চালু হয়েছিল, জনগণের মুখোমুখি করেন নয়, জনগণের মুখোমুখি হয়ে নিজের কৃতিত্ব চাকরি করা বা নিজের যোগ্যতা যাচাই করা, এই জায়গাতে না গিয়ে তারা কি করছে, একে অপরের বিরুদ্ধে রাষ্ট্রীয় ক্ষমতা, দলীয় ক্ষমতা প্রয়োগ করে, দলীয় সন্ত্রাসী ক্ষমতা, রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগ করে তারা একে অপরকে নিষ্পেষণের জায়গার মধ্যে গিয়েছিল। এবং সেটাকে পুঁজি করে, সেটার উপর ভিত্তি করে একটা হায়না শক্তি, একটা ধর্মান্ধ শক্তি, একটা তালেবানিক শক্তি, একটা স্বাধীন সার্বভৌমত্বের অস্তিত্বের বিলীনের পথে 54 বছর পরে জুড়ে বসেছে। আমার কতটা কোনো জায়গায় যদি ফল হয়, প্লিজ একটু কমেন্ট করে আপনারা জানাবেন। জুড়ে এসে বসেছে, এই যে 54 বছরে তারা অনভিপ্রেত অর্থাৎ প্রথাত্মার মতো এসে দাঁড়িয়েছে, সেটার ফলাফল গোড়া জাতি আজ বহন করতেছে। দেখুন এখন এই জিনিসটা থেকে কিভাবে উত্তরণ করা যায়, উত্তরণটা কি আমি দেখলাম যে ডক্টর ইউনূসের মারফত, যে আন্তর্জাতিক বলয়ের মারফত, যে আন্তর্জাতিক বলয়কে সে যে সুবিধাটা দিয়েছে, যে স্বার্থটা দিয়েছে, সেটার উপর ভিত্তি করে সে রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত হয়েছে। এই জিনিসটা কিন্তু আমরা সবাই জানি, সবাই কিন্তু বুঝতেছি সেরকম। যারা রাজনীতিতে আছেন তারা হয়তো নয়, যারা স্বার্থের রাজনীতি করে তারা এগুলো বোঝার অবকাশ নেই, কারণ তাদের ব্রেনগুলো খর্ব হয়ে গিয়েছে, ধর্মান্ধ হয়ে গেছে, স্বার্থান্ধ হয়ে গেছে, তারা এগুলো বোঝার না। যেটা প্রমাণ আপনারা আজকে 12 মাস ধরে দেখতেছেন, একটা দলকে ডক্টর ইউনূস এই অন্ধত্বের স্বীকার করে কুকুরের মতো ডাক দেয়, কু 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 আয়, এবং খাদ্য যখন শেষ হয়ে যায় লাথি মারি তাড়িয়ে দেয়। সেটাই করতেছে তার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী নামক দলটির সাথে। আমার কথার সাথে আপনার জিনিসটা একটু মিলে দেখুন, বিশেষ কৌশলে বিশেষ দ্বারায়। এবং সেটা একটা বান্দরের পীড়াবাগের মতো দুই দলের মধ্যে জাতীয় আমাদের আমি দুই নেতাই বলবো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। উনি মুক্তিযুদ্ধ হিসাবে ওনার রাষ্ট্রের মধ্যে একটা সম্মান আছে, এবং রাষ্ট্রনায়ক হিসাবে একটা সম্মান আছে, কিছু নৈতিকগত কর্মকাণ্ড আছে এবং অনৈতিক কর্মকাণ্ড আছে। আমি সেটা নিরপেক্ষভাবে সামনে আমি বিশ্লেষণে আসবো বিষয়। এবং বীর মুক্তিযোদ্ধাকে ওনার যেটা সম্মান,
যেটা ভুলুণ্ঠিত করে ফেলেছে কিছু বিজর মারা, এবং সেটাতে ইন্ধন দিয়েছে তার কুলাঙ্গার সন্তান। আমি তাকে কুলাঙ্গার হিসাবে আখ্যায়িত করেছি। কে? তারেক রহমান ওরফে হাম্বা তারেক এবং চান্দা তারেক। সেটা আমার দেওয়ার নাম না, সেটা আপনাদের দেওয়ার নাম। আপনারা অস্বীকার করতে পারবেন না। ওরফে হাম্বা তারেক, জনাব চান্দা তারেক, উনি কী করছে এই জিনিসগুলোকে এস্টাবলিশ, ওনার কোনো প্রতিবাদ ছিল না। দেখুন, সব মুক্তিযুদ্ধের ইতিহাসের উপর, মুক্তিযোদ্ধাদের উপর অপমানিত করা, তাদেরকে গায়ে গলায় মালা ঝুলানো, তার বাবার গলায় মালা ঝুলা সেম শহীদ প্রেসিডেন্ট, কিন্তু তার কাছে এগুলো কোনো বালাই নেই। আমি কিন্তু অনলাইনে অনেকবার বলেছি, সেইটা একটিবারও সে প্রতিবাদ করে নেই। কেন? সে একটা দলের প্রধান, কারণ তার এই কোয়ালিটি নাই, সেই ধারণায় সে অন্ধত্ব শিকার হয়েছে ক্ষমতার লোভে। কারণ ডক্টর ইউনূস, আপনারা জানেন ডক্টর ইউনূস সেই লন্ডনে গিয়ে তার সামনে বিশাল একটা সংস্কারমূলক একটা নির্বাচনী মূল্য ঝুলিয়েছে। নির্বাচনী মূল্যটা কি? সাধারণ কথায় এবং মোটামুটি কথায়, বাতিজা আমি তোমারে প্রাইম মিনিস্টার দিতেছি, তোমার মাকে রাষ্ট্রপতি দেব। এই যে এরা যদি আবার ঘুরে আসে, তাহলে তোমার অস্তিত্বটা কী হবে? তুমি তো 200 বছরের জন্য তুমি তো দেশে তো আর যেতে পারবে না বাদ বাকি জীবন। সুতরাং তুমি তাদেরকে নিবৃত্ত করো। আপনারা হয়তো জানেন বোধহয় বাংলাদেশের মধ্যে ডক্টর ইউনূস কিন্তু পদত্যাগের জন্য রেডি হয়েছিল। কতগুলা বিভিন্ন জায়গার থেকে সে বাধার সম্মুখীন হয়ে, বিশেষ করে জাতীয়তাবাদী দলের একটা স্বাধীন সার্বভৌমত্বের অস্তিত্বে বিশ্বাসকারী তাদের প্রতিবাদের মুখে, তাদের একটা দাবির মুখে সে পদত্যাগ করতে বাধ্য হয়েছিল, এবং বাংলাদেশ সেনাবাহিনীর যে করিডোর নিয়ে বিভিন্ন ধারা নিয়ে। কিন্তু এই জিনিসটাকে রোধ করার জন্য সে বিশেষ কৌশল এখানে বলে, আমি কিন্তু অনলাইনে জিনিসগুলো বলেছি। এবং সেই হিসাবে সে ধীরে ধীরে এমনভাবে নির্বাচনী সংস্কারমূলা মানে বাংলাদেশের স্বাধীনতার অস্তিত্বের সাথে জড়িত একটা দলকে নিষ্পেষিত করার জন্য, ভ্রুণ্ঠিত করার জন্য যে অপ্রপয়াস বলল, যেটা কোনো ভিত্তি নেই, সেটাকে প্রাতিষ্ঠানিক সামান্য কিছু রূপ দেওয়ার জন্য, সেটাতে সামান্য কিছু সফল হয়েছে। রূপ দেওয়ার জন্য জনাব তারেক রহমানের কাছে বিশাল একটা ক্ষমতার মূল্য ঝুলিয়েছে, যে সংস্কার করে তোমাকে ক্ষমতা দিচ্ছি। আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগের যে বাল, আমি কোনো আওয়ামী লীগ করি না, কিন্তু এই দলের ক্ষমতা সম্বন্ধে আমার জ্ঞান ধারণা আছে। বাংলাদেশ আওয়ামী লীগের যে 10টা বাল ছিলেন তো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ, আমি তোমাদের উদ্দেশ্যে বলতেছি, এই বালের থেকে একটা বালও ছিটতে পারবে না, একটা বাল। ডক্টর ইউনূসের ক্ষমতা নেই, সময়ের অপেক্ষা মতো। আমার ভয় হচ্ছে তারা যদি ঘুরে দাঁড়ায়, বাংলাদেশের মধ্যে কি অবস্থা হবে, এবং সেটা হবে, এবং কেউ রোধ করতে পারবে না, এবং অতি সহতা সেটা আসতেছে। আশা করি আপনারা বুঝতেছেন। তো সুতরাং আপনারা অ্যালার্ট হন। আপনারা যারা স্বাধীন সার্বভৌমত্ব অস্তিত্বের বিশ্বাসী, যারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বাসী, যারা তাসাউফ বিশ্বাসী, যারা ইসলামের ঐতিহ্যকে বিশ্বাসী, পীর আউলিয়া মাজারের হামলা হয়েছে, তাদের থেকে একটা বিচার হবে। আপনারা জানেন শাহজালাল শাহপরান ইমিনের দরবারে হামলা হয়েছিল, তাদের 2 পাগলকে, এই মাজারের 2 পাগল বলবো, তারা সর্বত্যাগী, তাদেরকে আঘাত করা হয়েছে এবং তাদের 2জনকে নিহত করা হয়েছে। সেই বিচার কিন্তু শাহজালাল শাহপরান থেকে হবে এবং হচ্ছে। ডক্টর ইউনূসের কোনো অস্তিত্ব থাকবে না কোনো বিশ্বের মধ্যে, আমি বলে দিলাম আজকে। সেই গাউসুল আজম মেজবান্ডার থেকে সে বিচার হবে। বাংলাদেশের স্বাধীনতার বিরোধী শক্তির কোনো অস্তিত্ব থাকবে না, তালেবানি শক্তির। তাই আমি বলবো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দদের, যারা ছাগলের 7 নম্বর বাচ্চা এসে অবস্থান করতেছেন, সময় ক্ষেপণ না করে, কালেক্ষেপণ না করে, আপনারা সেই বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব অস্তিত্বে বিশ্বাসী যেসব মুক্তিযোদ্ধারা আছে, তাদের সাথে আমরা একত্রিত হন, একগ্রুজতে আসুন। ডক্টর ইউনূসের থেকে আপনারা নতুনভাবে তত্ত্বাবধায়ক সরকারের ডাক দেন, যেটা আমাদের প্রধান অবসরপ্রাপ্ত বিচারপতিদের নেতৃত্বে হতো 91, 96, 2001, 2008। এই ধারায় যে তত্ত্বাবধায়ক সরকারটা ছিল আমাদের মধ্যে দিয়ে নির্বাচনগুলো হয়েছে, এগুলো সুন্দর নির্বাচন। এই নির্বাচনের মারফত আপনারা তত্ত্বাবধায়ক সরকার গঠন করুন। ডক্টর ইউনূস কোনো মুহূর্তে কোনো অবস্থাতের মধ্যে সেই নির্বাচন দেবে না। আর নির্বাচন হলো, তার নির্বাচন কোনো মুহূর্তে কোনো অবস্থাতে সুষ্ঠু সুন্দর হবে না। এই জন্যই আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মধ্যে এখন
60 টুকরায় বিভক্ত আছে। 60 টুকরা, আমি 8 দিন এসে বলবো 60 টুকরাটা কি। তার মধ্যে একটা আছে, এটা অত্যন্ত নগণ্য কিন্তু অত্যন্ত শক্তিশালী, যেটা স্বাধীনতার সার্বভৌমত্ব অস্তিত্বকে বিশ্বাস করে, জাতীয় প্রেম প্রীতিকে বিশ্বাস করে, জাতীয় সাম্প্রদায়িক চিন্তা চেতনাকে মাথার উপর ঊর্ধ্বে থেকে যারা জাতিকে গঠন করার জন্য সকল বর্ণের জন্য যারা রাজনীতি করে আসছেন দীর্ঘদিন যাবৎ, তারা সংখ্যায় কম কিন্তু তারা অত্যন্ত পাওয়ারফুল, এবং তাদেরকে সাথে নিয়ে তাদেরকে কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা কালক্ষেপণ করবেন না, আপনারা খাম্বা তারেকের কোনো ইনস্ট্রাকশান মানতে পারে সে দেশে যাবে না এবং যেতে পারেন না, এবং তাকে দেশে যেতে দেবে না। সুতরাং আপনারা একত্রিত হয়ে জাতীয় তত্ত্বাবধায়ক সরকার আপনারা তৈরি করুন। জাতীয় তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে দিয়ে জাতীয় ইলেকশন হবে, এই জাতীয় ইলেকশনের মধ্যে দিয়ে জাতীয় সরকার গঠিত হবে। আমি আবারও বলতে চাই, আমাদের যে অপসংস্কৃতিটা চলে আসতেছে সেটার থেকে আমাদের উত্তরণের একটা পথ হলো এইটাই, যে একটা দল ক্ষমতা যাবে, 8টা দলকে নিষ্পেষণের ব্যবস্থা নিবে, আমৃত্যু তাকে জেল জুলুম দিয়ে মৃত্যু না হওয়া পর্যন্ত। এই যে অপসংস্কৃতিটা চলতেছে, আমরা সেখান থেকে উত্তরণ ঘটাতে চাই। উত্তরণ ঘটানোর একমাত্র পথ হচ্ছে 2টা বৃহত্তম বাংলাদেশি দলের মধ্যে, তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে নির্বাচনে যে দল ক্ষমতা আসার জন্য সে সাদরে আমন্ত্রণ জানাবে জাতীয় সরকার গঠনের জন্য অন্য দলের সংসদীয় সিস্টেমের নেতৃবৃন্দকে। এখানে হবে আমাদের জাতীয় সমস্যা সমাধান, এবং সংবিধান থেকে শুরু করে জাতীয় মূলনীতি, মুক্তিযোদ্ধার মূলনীতি, পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি, যাই কিছু হোক না কেন, আমাদের কিছু অনেক গাপলা রয়ে গেছে। আমরা দলীয়ভাবে একই সময় এটাকে একইভাবে নিয়ন্ত্রণ করতে, যেমন 16 বছর যাবৎ আওয়ামী লীগ এটা করতে গিয়ে, বাংলাদেশের কিছু মাদারফাকার আওয়ামী লীগ লিডার এগুলো করতে গিয়ে আজকে দেশের এই পরিণতি চলে আসছে, এবং বান্দরের ফিলাবাগের মতো সে ডক্টর ইউনূস আন্তর্জাতিক চক্রের মারফত, একটা তালেবানি শক্তির মারফত, বিশেষ কৌশলে বিশেষভাবে উড়ে এসে জুড়ে বসে সে বাতাসের মতো আসে, বাতাসের মতো চলে যাবে, বাতাসের মতো আসে বাতাস। কিন্তু এর মধ্যে যে কর্তা সৃষ্টি করেছে, এই কর্তা তোকে আপনাদের বহন করতে হবে। আপনারা যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের কিন্তু বহন হতে হবে, এটা থেকে আপনারা রক্ষা পাবেন না। যে কর্তা সে সৃষ্টি করে গেছে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধারায়, এটা কিন্তু ক্লিয়ার। আপনারা কিন্তু এই জায়গা থেকে কিন্তু রেহাই পাবেন না। আপনাদের উপর কিন্তু এটা এসে বর্তাছে, এটা এসে ভর করেছে। সুতরাং কালক্ষেপণ না করে, সময় নষ্ট না করে, কাদা ছুটাছুটি না করে আপনারা আর কালক্ষেপণ করে। এখানে একটা জিনিসে দেখলাম, আমি কিন্তু খুবই মর্মাহত, যে সে মূলা আবার বিএনপির সামনে আরেকটা মূলা ঝুলিয়েছে। আমি জানি না কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে তাদের সাথে কী আলোচনা হয়েছে, কি হয়েছে। মির্জা ফখরুল ইসলাম ডক্টর ইউনূসের সাধারণ সভায় অতিথি সফরসঙ্গী হবে। আমি ওদের কথা বল দিলাম, ওরা আসতে পারে, কারণ ডক্টর ইউনূস সরকার হচ্ছে জামাত এবং প্লাস এনসিপি, তাদেরকে পৃষ্ঠপোষণের জন্য সেটা ডাকসু নির্বাচনে সেটা প্রমাণ দিয়ে দিয়েছে। আপনারা এটা বলার কোনো অবকাশ রাখে না, ডাকসু নির্বাচনে সেটা প্রমাণ দিয়েছে। তারা আসতে পারে এবং 3 জন প্রতিনিধি নিয়েছে, কিন্তু বিএনপির তাকে দলীয় নেতৃবৃন্দ থেকে কীভাবে অনুমোদন হয়? ডক্টর মির্জা ফখরুল ইসলাম সেই জাতিসংঘের সাধারণ অধিবেশন ডক্টর ইউনূসের সাথে সঙ্গে হচ্ছে কেন? হোয়াট? আপনার আরেকটা মূল্য ছাড়া আর কিছু নয়। আরেকটা মূল্য আমি মনে করি সেই খাম্বা তারেক ওরফে ছান্দা তারেকের সামনে একটা মূল্য ঝুলিয়েছে। বাদ যা, অসুবিধা নাই, তোমার দিয়ে দিতেছি আমি, ডাকসু মাকসু কাকসু এগুলো বাদ দাও, রাষ্ট্রীয় ক্ষমতা তো তোমাকে দিতেছি। নেবার জনাব তারেক এবং বাংলাদেশের জাতীয় নেতৃবৃন্দের উদ্দেশ্যে আমি একটা কথা বলতেছি, এই ডাকসু নির্বাচন সেটা বাংলাদেশের রাজনৈতিক মূল প্ল্যাটফর্ম। সে জায়গার মধ্যে যেখানে শিবির অবস্থান নিয়েছে, আমার মনে হয় না সেটাই সত্য। তোমরা কোনো সময় জাতীয় রাজনীতিতে কোনো সময় অধীসীন হতে পারবে না জাতীয় সংসদে। এটা ক্লিয়ারলি আমি বলে দিলাম, আমি ক্যান চ্যালেঞ্জ। তোমাদের ছাগলের 7 নম্বর বাচ্চা হিসাবে আখ্যায়িত করেছি আমি। সুতরাং উত্তরণ ঘটাও তোমরা যার অবস্থানে থেকে। আমি মনে করি স্বাধীন সার্বভৌমত্ব অস্তিত্বের প্রশ্নে এগুলা কারোর সাথে আপোষ নয়, আমাদের জাতীয় স্বার্থের প্রশ্নে। আমরা কোনো মানুষের তাবেদারি করবো না, আমরা পাকিস্তানের তাবেদারি করব না, আমরা ভারতেরও তাবেদারি করব না। ভারত আমাদের প্রভু নয়, ভারত আমাদের প্রতিবেশী। ভারত স্বাধীনতার যুদ্ধে আমাদের সহযোগিতা করেছে, সেই জন্য আমাদের প্রতিবেশী।
আমাদের সাথে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক, এটা আপনি জেনেন। ভারতের যখন আমাদের প্রয়োজন আছে, আমাদেরও ভারতের প্রয়োজন আছে। ইন্টারন্যাশনালি ডিজিটাল বিজনেসের মধ্যে, ডিজিটাল একটা সিস্টেমের মধ্যে কিন্তু এটা দরকার আছে। যে জিনিসটা আমি বাইরের থেকে 20 টাকা দিয়ে কিনবো, সেটা ভারত থেকে যদি আমি 10 টাকা পাই, সেটা আমি 10 টাকা আমি সেভ পাচ্ছি। সেই ঠিক ভারতও ঠিক বাংলাদেশ থেকে যেটা বাইরে থেকে একটা জিনিস, এই হচ্ছে ব্যাপার। শেখ হাসিনার সাথে মূলত ছিল সেটাই, সেটাকে উল্টো রূপ দিয়েছে একটা সম্প্রদায়, একটা গোষ্ঠী। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাগলের 7 নম্বর বাচ্চা, তাদের উদ্দেশ্যে আমি বলতেছি, আপনারা আর কালক্ষেপণ করবেন না। বসে আপনারা আপনাদের চান্দা তারেক, তথাপি তারেক রহমানের কোনো আপনার সাজেকশন শুনবেন না। আপনাদের অবস্থানে আমার মনে হয় তারেক আর দেশে যেতে পারবে, আমার মনে হয় না। কারণ সে যদি দেশে যাওয়ার অভিপ্রায় থাকতো, সে একটা পরিবর্তন নিয়ে আসতে পারত। দেখুন, সেই জিনিসটা কিন্তু আমার কথা নয়। 5 তারিখ পর যদি সে দেশে অবস্থান করত, তাকে হয়তো গ্রেপ্তার করা হতো, কিন্তু গ্রেপ্তারের মধ্যে দিয়ে বাংলাদেশের মধ্যে একটা নৈতিক পরিবেশ, একটা সার্বজনীন একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হতো। 3 মাসের মধ্যে একটা নির্বাচন হয়ে যেত সর্বদলীয়ভাবে, তখন বিএনপি একটা প্ল্যাটফর্মে চলে আসতো। কিন্তু সেই জেল জুলুমকে বয়ে পেয়েছে। নেতা হতে গেলে জেল কাটতে হয়, নেতা হতে গেলে কারাগারের বন্দিগত হয়, যেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেখে গিয়েছে, এবং আরও জাতি অনেক নেতা রেখেছে। কিন্তু তারেক রহমান সেটা রাখতে পারে নাই। তার জন্য একটা সুবর্ণ চান্স ছিল, সে জাতীয় অস্তিত্বের প্রতীক হয়ে দাঁড়াতো। আমি বলতেছি, আই এম লোনলি, আই এম সে ইউ, আমি বলছি সে জাতীয় অস্তিত্বের, কারণ সে যাওয়ার পর সে যখন কারাবন্দি হতো, কারাবন্দি করতো শিওর, তাকে কিন্তু সেই অবরুদ্ধ করতো। তখন বিএনপির যে গণসমর্থন, তৃণমূল পর্যায়ে যে অস্তিত্ব, সেটা তাকে একটা জাতীয় আসনে উপস্থাপন। একই সাথে বাংলাদেশের মুক্তিযোদ্ধার শক্তি, যেটা সাথে তাকে জাতীয় নেতৃত্বের স্থান দিত। আমি মনে করি জাতীয় অস্তিত্বের প্রতীক হিসাবে তাকে চিরজীবনের জন্য মাথায় করে রাখত। কিন্তু সেই সুযোগটা পারে নাই। এবং একই সাথে উপসংহারে আমি কয়েকটা কথা বলবো আপনাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উদ্দেশ্যে। আমি আমার এই কথাগুলো আপনাদের কেমন লাগে একটু জানি না। যে ডক্টর ইউনূসের ক্ষমতার পর যে বছর যে বিএনপির মধ্যে যেসব চাঁদাবাজ ছিল এবং বদমাইশ, আমি তাদেরকে বদমাইশ বলুক, তারা যে 16 বছর যাবৎ যারা অভুক্ত ছিল রাজনীতির সাথে, এই বিএনপির মধ্যে ম্যাক্সিমাম কিন্তু এটা কিন্তু বলতে গেলে আপনারা স্বীকার করছেন, তারা কিন্তু রাজনীতির সাথে জড়িত, লুটপাটের সাথে জড়িত, রাজনীতি করে ব্যক্তিগত স্বার্থের জন্য, লুটের জন্য, চাঁদাবাদ জন্য, সন্ত্রাসের জন্য, দুর্নীতির জন্য। এবং তারা কি পরিমাণ চাঁদা, যে 200 টাকা থেকে শুরু করে 150 টাকা পর্যন্ত, না আমি হলফ করে বলতে পারি এটা কিন্তু কৌশলে ঘটিয়েছে কে? ডক্টর ইউনূসের নেতৃত্বে সেই এনসিপি এবং জামাত। আপনাদের চাঁদাবাজি দিয়ে সেটা কিন্তু আপনারা নিয়ন্ত্রণ করতে পারেন নাই। আমি কিন্তু অনলাইনে বলেছি, যেটা ডাকসুর নির্বাচন সেটা প্রমাণ বহন করে। আমি মানলাম এখানে কিন্তু কারচুপি হয়েছে, কিন্তু একটা জিনিস, আপনাদের যে চাঁদা কালেকশন বিভিন্ন জায়গায়, সন্ত্রাসী কার্যক্রম, চাঁদা কালেকশন বিভিন্ন জায়গার মধ্যে যেই তাণ্ডব আপনারা চালিয়েছেন, কিন্তু এই সুযোগটা দিয়েছে কৌশলে জামাত, আপনাদের করার সুযোগ দিয়েছে। এবং জামাতে এই সুযোগটা করে দিয়েছে, এবং সেই সুযোগটার মধ্যে টেকটির মধ্যে আপনারা গাতের মধ্যে পড়ে গেছেন। আপনারা সেটা নিয়ন্ত্রণ করতে পারেন নাই। এবং সেটার ফলাফল কী দাঁড়াচ্ছে? জাতীয় ইলেকশনের মধ্যে আমি হলফ করে বলতে পারি, যদি ইলেকশন হয় সুষ্ঠু সুন্দর তত্ত্বাবধায়ক সরকারের মারফত, কোনো যদি ডিপ্লোমেট কোনো নির্বাচন যদি না হয়, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের জানামানত হারাবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের প্রত্যেকটা নেতা জানামানত হারাবে। কারণ মানুষ ইতিমধ্যে তাদের চাল চরিত্র চিত্র, যে তাদের সন্ত্রাসী চাঁদা বা কমিউনির মারফত জাতীয় নেতৃত্বকে তারা মূল্যায়ন করতে শিখেছে। কর্মী দ্বারা নেতার মূল্যায়ন হয়, কর্মীর কর্মকাণ্ড দ্বারা। কর্মী যদি ঠিক না থাকে, তাদের অপকর্ম যদি থাকে, সে অপকর্মের দায়ী দায়িত্ব কিন্তু নেতাদের উপর পড়বে, সেটার ফলাফল পড়বে নির্বাচনে। আমি লিখে রাখেন আজকের ডেটটা, আপনাদের জামানত নষ্ট হয়ে জামানত হারাবেন, একটা সিকিউরিটি মানি। সুতরাং আপনি চিন্তা করতে পারেন, নির্বাচন হবে 2টা দলের মধ্যে, জাতীয় ইলেকশন, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জামাত ইসলামী, এবং থাকবে প্ল্যাটফর্মে। তারা কিন্তু তাদের স্বাধীনতা ভোটকে যদি স্বীকার করে মাঠে থাকে, অকুণ্ঠ চিত্তে স্বীকার করে যদি মাঠে থাকে, তাহলে আমি মনে হয় তারা একটা প্ল্যাটফর্মে, আজকে হোক কালকে হোক,
তাদের কিন্তু কতগুলো রাজনৈতিক নীতি আদর্শ আছে। এই নীতি আদর্শ কিন্তু এই দুই দলের মধ্যে, বিএনপির মধ্যে তো নাই, এবং আওয়ামী লীগের মধ্যে নেই। যা আছে টুকটাক সামান্য কিছু, কিন্তু ওই জিনিসটা আছে রাজনৈতিক মতাদর্শ, মানবিক কিছু নীতিমালা তাদের কাছে আছে, এবং সেটা নিয়ে তারা মৃত্যুবরণ করতে পারে। তাদের একটা জায়গায় দোষ, তারা স্বাধীনতাকে তারা স্বীকার করে না, তারা জাতীয় অস্তিত্বকে স্বীকার করে না, সার্বভৌমত্বের অস্তিত্বকে তারা স্বীকার করে না, জাতীয় স্বাধীনতার প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবিস্মরণীয় নেতা হিসাবে তারা স্বীকার করতে চায় না। এই জায়গার মধ্যে কিন্তু তাদের ভুল। আমি কিন্তু অনলাইনে অনেকবার এই জিনিসগুলো বলেছি, আপনারা হয়তো জানেন কিনা জানি না, আমি কিন্তু বলেছি বেশ কয়েকবার। কিন্তু তো যাই হোক, আমি অনেক কথা বললাম। আমি আবারও বলবো, বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব অস্তিত্বের প্রতীককে আমরা যদি বেগমান করতে চাই, আমরা যদি ধরে রাখতে চাই, আমাদের জাতীয় ইতিহাসে যদি আমাদের প্রেমময় ধারাকে যদি বিশ্বজনীন করতে চাই, তাহলে আমাদের আর কালেক্ষেপণ করে দরকার নেই, কাদা ছুটাছুটি করার দরকার নেই। যেসব বদমাইশের বাচ্চারা দেশের অর্থনীতিকে, দেশের চিন্তা চেতনাকে ভ্রুণ্ঠিত করে 16 বছর যাবত যেখানে অনর্থ পরিসৃষ্টে, তাদেরকে ফাইন আউট করুন। আমি দুই দলের উপর দায়িত্বটা দিলাম, আমি দুই দলের উপর দায়িত্ব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চিন্তা চেতনা বিশ্বাসী আওয়ামী লীগ। এখানে কিন্তু দুটা আওয়ামী লীগ আছে, একটা হচ্ছে রাজাকার আওয়ামী লীগ, আরেকটা হচ্ছে আমার এক বন্ধু কিন্তু ব্রিফিং দিয়েছিল, সে কিন্তু অন্য দল করে, সে আমাকে বলতেছে একটা রাজাকার আওয়ামী লীগ আছে। আওয়ামী লীগের থেকে রাজাকারের এজেন্ডাগুলো বাস্তবায়িত করা, যেটা 16 বছর যাবত এটা হয়ে আসছে। আমি আবারও বলতেছি, দুইটা আওয়ামী লীগের মধ্যে দুইটা, একটা মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধার আওয়ামী লীগদের নিয়ে আপনার নতুন এজেন্ডা নিয়ে আবার ডক্টর ইউনূসের সামনে আপনারা উপস্থাপন হন। আর সময় কাটান করবেন না, ডোন্ট কিল ইয়োর টাইম। ডক্টর ইউনূসের সামনে আপনারা উপস্থাপিত হন, আবার উপস্থাপিত হন নতুন এজেন্ডা নিয়ে, জাতীয় সরকারের, জাতীয় তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়ে, এবং সেটা যদি করতে বাধ্য হয় আপনাদের অবস্থা, আমি মনে করি তোড়ের মধ্যে, বাতাসের মধ্যে আপনাদের প্রতিবাদের, আপনাদের দাবার তোমার দেশে বেশি চলে যাবে কয়েক হাজার ইউনূস। এই সময় জ্ঞাপন করবেন না। বাংলাদেশ আওয়ামী লীগের একটা রাজাকার সংগঠিত আওয়ামী লীগ, রাজাকারের এজেন্ডা বাস্তবায়ন, যেটা 16 বছর যাবত করেছে, যেটা শেখ হাসিনা ধরতে পারে নাই, এবং তার এই নির্মম পরিণতি দলীয় নেতার থেকে হয়েছে। আর কিছু মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ আছে, যারা এই 5ই আগস্টের পর বিভিন্নভাবে এই রাজাকার এজেন্ডা বাস্তবায়নকারী আওয়ামী লীগদের দ্বারা, ভুয়া আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে। এটা কিন্তু ক্লিয়ার। শেখ হাসিনার যে পরিণতি, এটা হচ্ছে আওয়ামী লীগের থেকে, যে আওয়ামী লীগের রাজাকার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই জায়গাটা কিন্তু এসেছে। আমার কথাগুলো একটু বিশ্লেষণ করবেন প্লিজ। আজকে এই পর্যন্ত রইল। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সবাই সবার জন্য দোয়া প্রার্থনা করুন। আমি আবারও বলতেছি, পরিশেষে আমি কোনো দলের পক্ষে, কোনো গোষ্ঠীর পক্ষে, ধর্মের পক্ষে, কোনো নেতার পক্ষে আমি কোনো কথা বলি নাই। আমি বলেছি, আমি আমাদের জাতীয় স্বাধীন সার্বভৌমত্ব অস্তিত্ব, আমাদের জাতীয় সাম্প্রদায়িক সম্প্রীতির অস্তিত্ব, আমাদের প্রেমময় অস্তিত্ব, গরিব দুঃখী মাহনতের মানুষের অস্তিত্বকে বুকে ধারণ করে আমি এই কথাগুলো বলেছি। যদি ভালো লাগে আমার এই ভিডিওটা শেয়ার দিবেন। আমি অনুরোধ রাখবো, আমাদের এই ভিডিওটা প্লিজ একটা ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব থেকে শুরু করে একটু নেম প্লেট দিয়ে, একটা নেম প্লেট দিয়ে একটু অনলাইনে দিবেন প্লিজ। আমি মনে করি জাতীয় নেতৃবৃন্দের, বিবেক সম্পন্ন কোনো ব্যক্তি, মানবিক ব্যক্তি যদি আমার ভিডিওটা দেখে, আমি মনে করি তাদের কিছু কাজে লাগবে, আমার কথাগুলো একটু কাজে লাগবে। আমি অনুরোধ রাখবো প্লিজ। আমার নাম পলাশ নন্দী, আমি নিউ ইয়র্কে স্টেটে থাকি, জ্যাকসনেট এরিয়া থাকি, হাই স্পেন্স এরিয়া, কিন্তু আমার প্রাণ রয়েছে আমার দেশমাতৃকার প্রতি। আমি সেই সাথে আমি আমার দায়িত্ব পালন করার জন্য আমি সময় ক্ষেপণ করে, কালে ক্ষেপণ করে আমি অনলাইনে এসে এই কথাগুলো বলি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন।